আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। শরীরটা যে ভীষণ খারাপ লাগছে, মাথাটা খুব ভারী লাগছে, বমি পাচ্ছে, সারা শরীরে এক অজানা অস্বস্তি। উঠতেই পারছিলাম না, কিন্তু উঠতেই তো হবে, যতই শরীর খারাপ হোক। না হলে কাজগুলো কে করবে? কাপড় ছেড়ে রান্নাঘরে ঢোকার সাথে সাথে শাশুড়ির গলা, এতক্ষণ কি করছিলে? এত বেলা পর্যন্ত ঘুমাও কি করে? জানো না বাবু অফিসে যাবে? কতক্ষণ হয়ে গেল, চা পর্যন্ত পেলাম না। কে করবে এগুলো? আমি? বাপের বাড়িতে কটা চাকর ছিল? ও তো ভিখারির দশা বাপের বাড়ি। ভাগ্য করে তো এরকম শ্বশুর বাড়ি পেয়েছো। সারাদিন ওই তো কটা কাজ, তাও পারো না। যাও রান্নাঘরে গিয়ে আগে চা দাও তো আমাকে, তারপর রান্না চাপাও। কিছু না বলে রান্নাঘরে গিয়ে চা বসালাম। সত্যি তো, বাপের বাড়ি আমার ভিখিরির দশা। 3 বোনের মধ্যে বড় আমি। বাবার কারখানা বন্ধ, একটা দোকানে কাজ করে কোনো রকমের সংসার চলছে। তাই উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেও কলেজে আমার যাওয়া হয়নি। কিন্তু রূপের জোরে এই বড়লোক শ্বশুর বাড়ি পেয়েছি। স্বামী খুব বড় চাকুরে, দেখতেও খুব সুন্দর। যদিও তার 2টো সন্তান আছে। আগের স্ত্রী মারা গেছেন 2 বছর আগে, তাই আবার বিয়ে করেছেন আমাকে। দয়া করে স্থান দিয়েছেন এই বাড়িতে। না, আমি আপত্তি করিনি, করার কোনো জায়গা যে ছিল না। বাবা মা বলল, অন্তত দুবেলা খেতে তো পারবি, আমাদের সামর্থ্য নেই তোকে বিয়ে দেবার। চিরকাল বাবা মায়ের বাধ্য সন্তানের মতো রাজি হলাম। একটা পেট তো কমবে। স্বামী খুব বড় চাকুরে, বাবা মা আর 2 সন্তান তার কাছেই সব কিছু। আমি না, আমি একজন বাইরের লোকের মতোই তার কাছে। ভালোবাসার চিহ্ন মাত্র তার মধ্যে নেই আমার প্রতি। এটা প্রথম দিন থেকেই। এমনিতে খুব কম কথা বলে, আর আমার সাথে তো আরও কম। আমার জন্য তার কাছে কোনো সময় নেই। একটা কথা বলতে গেলেও কদিন অপেক্ষা করে সুযোগ পেতে হয়। বাপের বাড়িতে যাওয়া তো হয় না একদমই। যেতে চাইলে শাশুড়ির মুখ ভার। অগত্যা আর যাওয়ার কথা বলি না। ওই ফোনে যেটুকু কথা হয় বাবা মার ফোনের সাথে। আমার স্বামীর কথা বলার সময় না থাকলেও প্রত্যেক রাতে আমার শরীরটাকে ভোগ করতে কিন্তু ওনার সময়ের অভাব হয় না। আমার ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য তার কাছে থাকে না তখন। না, সেখানে কোনো ভালোবাসা থাকে না, ওটাকে শুধু ধর্ষণ বলে। কোনটা ভালোবাসা আর কোনটা ধর্ষণ, সেটা বোধহয় একটা মেয়ের থেকে কেউ ভালো বোঝে না। আর একটা কোথাও রোজ মনে করান আমি কন্ট্রাসেপটিভ পিলটা খেয়েছি কিনা। কারণ বিয়ের প্রথম দিনেই উনি বলেছেন যে আমাদের কোনো সন্তান কোনো দিন চাইবে না। আমার 2টো সন্তান আছে, ওরাই তোমার সন্তান ভাববে। ভেবেছিলাম তাই। ওই ছোট্ট 2টো মাহারা বাচ্চার সমস্ত দায়িত্ব নিয়েছিলাম পরম মমতায়। নিজের সন্তানের মা হওয়ার একটু সুপ্ত ইচ্ছে মনের মধ্যে থাকলেও ভাবতাম আরও কিছুদিন যাক, উনি রাজিও হতে পারেন। কিন্তু আজ সকাল থেকে এত শরীর খারাপ লাগছে, চা করে শাশুড়িকে দিলাম। ভাত বসিয়ে বাচ্চাদের ঘরের দিকে গিয়ে কী হলো জানি না, মাথাটা ভীষণ করে চোখের সামনে অন্ধকার হয়ে গেল। জ্ঞান ফিরল ডাক্তারবাবুর ডাকে। কেমন লাগছে? মাথা নাড়ালাম। উনি হেসে বললেন, সুখবর, আপনি মা হতে চলেছেন। মনের ভেতর একরাশ আলোর ঝলকানি। আমি মা হব? আনন্দে চোখে জল এলো, আবার ভয়ও করতে লাগলো। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ থাকলো না। ডাক্তারবাবু চলে গেলে আমার স্বামী ঘরে এসে ঠাস করে আমার গালে একটা চোর কষিয়ে প্রচণ্ড রাগে বলতে লাগলো, প্রথম দিনই তোমাকে বলেছিলাম আমার আর সন্তান চাই না। 2টো বাচ্চা আমার আছে, ওদের নিয়েই থাকবে। ট্যাবলেট কেন খাওনি? এই বাচ্চা আমি চাই না, তোমাকে অ্যাবর্শন করতে হবে। আমি ওদের নিয়েই তো ছিলাম। ট্যাবলেট খাওয়ার ভুলে এটা হয়েছে, ইচ্ছে করে তো ভুল করিনি, কিন্তু হয়তো কোনো দিন ভুল হয়ে গেছে, তাই বলে অ্যাবর্শন? নিজের সন্তানকে হত্যা? আমি অনেক কাকুতি মিনতি করলাম, শাশুড়িকেও বললাম, কিন্তু মা ছেলের একমত, আর কোনো বাচ্চা দরকার নেই তাদের। কথা না শুনলে বাড়ি থেকে বের করে দেবেন। 2 দিন একরকমভাবেই চলল। কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু একটা বিষয় আমি ভেবে নিয়েছিলাম, যাই হয়ে যাক, আমি আমার বাচ্চা কিছুতেই নষ্ট করব না। মা হয়ে নিজের বাচ্চাকে মেরে ফেলবো? কিছুতেই না।
নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করলাম, প্রয়োজন হলে নিজের সন্তানের জন্য বাড়ি ছাড়ব, তারপর যা থাকে কপালে দেখা যাবে। দুদিন পর উনি বললেন কাল রেডি থাকবে, নার্সিংহোমে নিয়ে যাব। আমার কথা বলা আছে, বেশিক্ষণ সময় লাগবে না। শুনে কিছু বললাম না। পরদিন ভোরবেলা সবাই ওঠার আগে এক কাপড়ে বাড়ি ছাড়লাম। কিন্তু কোথায় যাব? বাপের বাড়িতেই এলাম। আর যে কোথাও যাওয়ার জায়গা নেই। আমাকে এতদিন পরে দেখে মা জড়িয়ে ধরল। বাবা বোন তো সবাই সব খুশি, কিন্তু সব ঘটনা শুনে সবার মুখে অন্ধকার নেমে এলো। বাবা মা আমাকে অনেক বোঝালেও সন্তান নষ্ট করার ব্যাপারটা তারাও মানতে পারল না। বাবা দুই একবার শ্বশুরবাড়িতে ফোন করেছিল, কিন্তু তারা খুব অপমান করেছিল। আর একটাই কথা বলেছিল, বাচ্চা পেটে নিয়ে এই বাড়িতে এলে ওর জায়গা হবে না। কিন্তু আমিও কিছুতেই আমার বাচ্চাকে নষ্ট করব না। প্রতিজ্ঞা করেছি, যে করেই হোক আমার সন্তান পৃথিবীর আলো দেখবে। কিছু টিউশনি শুরু করলাম। এর মধ্যে ডিভোর্সের নোটিশ এলো, সই করে দিলাম। বাবা মাও আমাকে সমর্থন করলো। যে করেই হোক এই সন্তানকে আমি আনবই পৃথিবীতে। আমি একটা ফুটফুটে মেয়ের মা হলাম। এত সুন্দর চোখ ফেরানো যায় না। ওকে বুকে চেপে সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেলাম। সেলাই শেখা ছিল আগেই। একটা দোকানে লাগলাম চুড়িদার, শার্ট, ব্লাউজ সেলাইয়ের। দোকান থেকে এনে রাতেও সেলাই করতাম। যে করেই হোক আমার সন্তানকে মানুষ করতে হবে। মাত্র 23 বছর বয়স আমার। রাস্তাঘাটে পুরুষের কুনজর, যে কোনো অছিলায় গায়ে হাত দেওয়া, কুপ্রস্তাব, সব কিছু আস্তে আস্তে বাড়ছিল। নিজেকে সুরক্ষিত রাখার জন্য একটা গাম্ভীর্যের মুখোশ আটকে রেখেছিলাম নিজের মুখে, কিন্তু তাতেও রক্ষা পাচ্ছিলাম না। হঠাৎ করে একটা সম্বন্ধ এলো, প্রফেসর ভদ্রলোক। একটু বয়স হয়েছে, মানে আমার থেকে বেশ অনেকটা বড় বয়সে। বোনেদের বিয়ের জন্য এতদিন বিয়ে করেননি, এখন বিয়ে করতে চান। আর আমার মেয়ে সহ আমাকে বিয়ে করতে রাজি। আমার মেয়েকে উনি ওনার পরিচয়ে মানুষ করতে চান। রাজি হলাম। এবার নিজের ইচ্ছে রেজিস্ট্রি করে বিয়ে হলো আমাদের। আমার মেয়েকেও উনি গ্রহণ করলেন আইন অনুযায়ী। বিয়ে করে আমাকে আর মেয়েকে উনি নিজের বাড়ি নিয়ে গেলেন। খুব সুন্দর দোতলা বাড়ি, চারদিকে কত গাছ, চারদিকে রুচির ছাপ। একদম সাজানো গোছানো একটা বাড়ি। একজন দিদি আছেন, যিনি সারাদিন সব কাজ করে রাতে চলে যান। সারা বাড়িতে চারদিকে কত বই, সব মিলিয়ে একটা শান্তির পরিবেশ। উনি একটা ঘরে নিয়ে গিয়ে দুটো ছবির সামনে গিয়ে বললেন, আমার মা আর বাবা, তোমার শ্বশুর শাশুড়ি অনেক দিন মারা গেছে। আমি তখন খুব বেশি বড় হইনি। 2 বোন আছে, তাদের মানুষ করা, বিয়ে দেওয়া সব কর্তব্য করেছি। এবার নিজের